স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্কমিত্রা তরফদার। এবার জানাবো খবর বিস্তারিত। আজ দেশে চাঁদ দেখা গেলে কাল ঈদ উল ফিতর উদযাপন হবে। এদিকে আজও রাজধানী ছেড়ে যাচ্ছেন অনেকে। পথে পথে ঘরমুখীদের ভিড়। লম্বা ছুটির কারণে এবারের ঈদ যাত্রা একটু স্বস্তির হলেও আজ ট্রেনে বাসে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময় টার্মিনাল থেকে বাসগুলো ছেড়ে যাচ্ছে না। বাড়তি ভাড়া নেওয়ার জন্য বাসের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করারও অভিযোগ রয়েছে যাত্রীদের। এদিকে রাজধানী কমলাপুর থেকে সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো, তবে যাত্রীদের চাপ থাকলেও ভোগান্তি নেই। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। এদিকে যাত্রায় স্বস্তির কথা জানিয়েছেন নদীপথের অধিকাংশ যাত্রী। রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাটে ফিরে পেয়েছে তার হারানো গৌরব। সেখানে হাজার হাজার মানুষ ভিড় করছে লঞ্চ যাত্রার উদ্দেশ্যে। এবার কোনো ভোগান্তি নেই, টিকিট পাইছি অনলাইনে সুন্দরভাবে। ট্রেন হচ্ছে যে গত কয়েকবারের তুলনায় এবার হচ্ছে রাইট টাইমে আসছে এবং হচ্ছে যে আগে যে ভিড়টা খেয়াল করতাম এখন ওই ভিড়টা এখন খেয়াল করা না, মানে এখন হচ্ছে ভিড়টা আরো কম। প্রত্যেকটা গাড়ির লোকেরা 500 করে লুক তুলতেছে ভনাটে, কিন্তু ওদের কোনো টিকিট নাই। আবার তারা পার্সোনালি লোকজন নিতেছে আমাদের চোখের সামনেই। ফজর আগে আসছি, এখন থেকে আমরা টিকিট কাছে টিকিট বুকিং দিচ্ছে, কিন্তু গাড়ি আছে, তারপরে গাড়ি কোনো অফার দিচ্ছে না, আমরা অপেক্ষা করে রাখছে। এতদিন চাকরি করে ঈদে বাড়ি যাচ্ছে, এটাই আনন্দ। মানে 100 টাকা দেখা যাচ্ছে, 100 টাকা অনেক কিছু, এই কারণেই সিরিয়ালে দাঁড়ান। কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন শেষ মুহূর্তে জানাবেন। অর্ঘ্য, আপনি যেমনটি বলছিলেন, আসলে সকাল থেকেই আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছে এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি গত কয়েক বছরের আসলে যে চিরচেনা রূপ কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের দীর্ঘ ভোগান্তি, লাইন, তারপর তার পাশাপাশি গরমের জন্য কষ্ট হয়, সেই ধরনের কিন্তু আমরা কোনো ঝক্কি ঝামেলা কিন্তু আমরা এবার লক্ষ্য করতে পারিনি এবং সকল ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে এবং বিশেষত এবার ঈদের ছুটিটা অনেক লম্বা হওয়ায় আজ সপ্তম দিনের মতো ঈদ যাত্রার কিন্তু ট্রেনে করে বাড়ি ফিরছেন সকলে এবং তাই কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি তেমন কোনো ভিড় ছিল না ট্রেনগুলোতে। কমলাপুর থেকে যে কটি ট্রেন ছেড়ে গেছে, এখন পর্যন্ত 12টি ট্রেন ছেড়ে গেছে সকাল থেকে এবং প্রতিটি ট্রেনই কিন্তু আমরা দেখেছি 50 থেকে 60% পূর্ণ হয়ে কমলাপুর থেকে ছেড়ে গেছে এবং তারপরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি ট্রেনের ছাদে ওঠার যে চিরায়ত প্রবণতা, সেই প্রবণতা কিন্তু এবারও আমরা লক্ষ্য করেছি। তবে পুলিশ, রেলওয়ে পুলিশ, র্যাব এর যৌথ অভিযানে কিন্তু এবং যৌথ প্রচেষ্টায় কমিউটার ট্রেনগুলোতে, বিশেষ ট্রেনগুলোতে এবং আন্তনগর যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোতেও কিন্তু আমরা দেখেছি ছাদে করে কমলাপুর থেকে কেউ কিন্তু যাতায়াত করতে পারেনি। অর্থাৎ যারাই ট্রেনের ছাদে উঠেছেন প্রত্যেককেই কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে ট্রেন 5 মিনিট 6 মিনিট দেরি করে ছাড়া হয়েছে। তবে প্রতি বছর যে 2-3 ঘন্টার শিডিউল বিপর্যয় আমরা লক্ষ্য করেছি, সে ধরনের কোনো শিডিউল বিপর্যয় কিন্তু নেই এবং ট্রেনে কালোবাজারির কথা গত কয়েকদিন ধরে আমরা শুনলেও কিন্তু ট্রেনের টিকিটের আমরা আজ কিন্তু সেটি লক্ষ্য করতে পারিনি। যাদের সাথে আমাদের কথা হয়েছে অধিকাংশই কিন্তু বলেছেন যে তারা অনলাইনে টিকিট কেটেছেন এবং তারা কিন্তু নিজেদের সিটটি ঠিকভাবে বুঝে পেয়েছেন এমনও কিন্তু বলেছেন এবং তার পাশাপাশি যারা ছাদে যাতায়াত করছিলেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে গরমের থেকে বাঁচতে অনেকে ছাদে উঠেছেন কিংবা নিতান্তই শখের বসেও অনেকে ছাদে ঈদ যাত্রা করার জন্য কিন্তু ট্রেন ফাঁকা থাকা সত্ত্বেও ট্রেনের ছাদে উঠে বসেছিলেন। তবে রেলওয়ে পুলিশের সাথে আমরা যখন কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে বারংবারই বলেছেন যে কর্তৃপক্ষের থেকে যতই আসলে চেষ্টা করা হোক না কেন, জনসচেতনতা যদি না থাকে তাহলে কিন্তু এই যাত্রা নির্বিঘ্ন করা শতভাগ তাদের পক্ষে সম্ভব না। তাই কিন্তু টিকিট থেকে শুরু করে যাত্রা পথের সকল ক্ষেত্রেই তারা বারংবারই বলেছেন জনসাধারণকে আরো সচেতন হতে। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে। শেষ মুহূর্তের ঈদ যাত্রায় মহাসড়কগুলোতে তেমন কোনো ভোগান্তি নেই। যমুনা সেতুর ওপর দুর্ঘটনা, গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যমুনা সেতু পূর্ব পাড়ে থেমে থেমে চলছে যানবাহন। অতিরিক্ত গাড়ির চাপ সামাল দিতে মধ্যরাতে ও সকালে যমুনা সেতুর ঢাকাগামী লেন বন্ধ করে দিয়ে একযোগে 18টি বুথে টোল আদায় করে উত্তরগামী যানবাহন পারাপার করছে সেতু কর্তৃপক্ষ। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে রাতে সেতুর উপর 3টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। অন্যদিকে
2টি গাড়ি বিকল হয়ে যায়। শেষ মুহূর্তের ঈদ যাত্রায় সাভারের সড়কগুলোতে নেই যাত্রী বা পরিবহনের চাপ। সকাল থেকে প্রায় ফাঁকা ঢাকা আরিচা মহাসড়ক। অপরদিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল পয়েন্টে যাত্রীদের উপস্থিতি থাকলেও নেই তেমন চাপ। অতিরিক্ত যানবাহনের চাপ না থাকায় বিড়ম্বনাহীন দক্ষিণবঙ্গের প্রবেশপথ হিসেবে খ্যাত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে স্বাভাবিক সময়ের মতোই নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে ওই মহাসড়কে। ঈদ যাত্রায় উত্তরাঞ্চলের মহাসড়কে পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন যমুনা সেতু পূর্ব পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহেল, কোনো ভোগান্তি আছে কিনা মহাসড়কে জানাবেন? অর্ঘ, এই মুহূর্তে মহাসড়কে কোনো ভোগান্তি নেই। মানে মোটামুটি বলা চলে যে মহাসড়কে এখন গাড়ি শূন্য, যেটি বলি আমরা, সেই গাড়ি শূন্য অবস্থায় রয়েছে। আমার পিছনেই এই যে যমুনা সেতুর যে লেন, এই লেনটি উত্তরগামী যে লেনটি রয়েছে সেই লেনটি একেবারেই হচ্ছে রাত 12টা থেকে নিয়ে সকাল 9:30 পর্যন্ত অতিরিক্ত গাড়ির চাপে কিন্তু একদম প্যাক আপ হয়েছিল। আমরা যে বিষয়টি জেনেছি যে যমুনা সেতুর উপরে 3টি গাড়ি দুর্ঘটনা এবং 2টি গাড়ি বিকল, পাশাপাশি যে অতিরিক্ত গাড়ির চাপ, মানে গণপরিবহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে যে এই সেতু দিয়ে যে আগেও যেমনটা আমরা জানাচ্ছিলাম যে সেতু তার চাপ বহন করতে পারছিল না, যার ফলে উত্তরবঙ্গের একেবারে 18টি বুথ উত্তরবঙ্গের দিকে দিয়ে সেই গাড়িগুলোকে চাপ সামাল দেওয়া হয়। সেই চাপটি গিয়ে রাত 12টা থেকে নিয়ে সকাল প্রায় 8:30 পর্যন্ত এই মহাসড়কে তীব্র একটি ভোগান্তির আমরা লক্ষ্য করেছি। তবে এই মুহূর্তে মহাসড়কে একেবারে ফাঁকা, স্বস্তিতে নিয়ে এরপরে যারা যাবেন বা স্বস্তিতে নিয়েই তারা মহাসড়ক পাড়ি দিচ্ছে। অর্ঘ। সোহেল, ধন্যবাদ আপনাকে। সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুর, মাদারীপুর, পটুয়াখালী, মৌলভীবাজার সহ দেশের কয়েকটি জায়গায় ঈদ উদযাপিত হচ্ছে। সকাল থেকে চাঁদপুরের 40টি গ্রামে শুরু হয় ঈদ উদযাপন। ঈদ জামাতে অংশ নিয়ে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন মৌলভীবাজার জেলার শতাধিক পরিবারের মুসল্লি। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন। ইমাম আব্দুল মৌফিক চৌধুরী বলেন, সৌদির সঙ্গে মিল রেখে আমরা রোজা শুরু করেছিলাম, তাই তাদের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন হচ্ছে। সৌদির সঙ্গে মিল রেখে অনেক জেলায় উদযাপিত হচ্ছে ঈদ। আজ ঈদ উদযাপন হচ্ছে ফরিদপুরের কয়েকটি জায়গায়। ঈদ জামাতের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল হক পিকুল। শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন রাজীব হোসেন রাজন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাজন, সেখানে ঈদ উদযাপন কেমন দেখছেন জানাবেন? প্রতি বছর নেয় সৌদি আরবের সঙ্গে কিন্তু এই সুরেশ্বর দরবার শরীফে 150 বছর ধরে ঈদ উদযাপন করা হচ্ছে। আমরা সকাল থেকে যে জিনিসটি দেখেছি, এই সুরেশ্বর দরবার শরীফে যেসব মুরিদ রয়েছে, ভক্ত রয়েছে, তারা কিন্তু সকাল থেকেই এই দরবার শরীফ প্রাঙ্গণে কিন্তু তারা এই ঈদ উদযাপন করার জন্য এসেছেন। এই জেলায় প্রায় 30টি গ্রামের যারা এই সুরেশ্বর দরবারের যারা ভক্ত রয়েছেন এবং অন্য অন্য দরবারের যারা ভক্ত রয়েছেন, তারা কিন্তু ঈদ উদযাপন করছেন। তারা খুব ভাবগম্ভীরের সঙ্গে কিন্তু আজকের এই ঈদ উদযাপন করছেন। তাদের মুখে মুখে ছিল আনন্দের ছাপ। তারা এই 29টি রোজা শেষ করে কিন্তু আজকে তারা পবিত্র ঈদ উদযাপন করছেন। তারা যে জিনিসটি জানিয়েছেন, এখানকার যারা দরবার শরীফ পীর রয়েছেন, যারা ভক্ত রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যে জিনিসটি জানিয়েছেন যে সূর্য যেহেতু চাঁদ একসঙ্গে দেখা গেছে সৌদি আরবের সঙ্গে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু তারা চাঁদ দেখার সাথে সাথেই তারা ঈদ উদযাপন করছে। তারা যেসব জানিয়েছেন বিশ্বের যেখানে চাঁদ দেখা যাক সেই অনুযায়ী কিন্তু তারা ঈদ অথবা রোজা পালন করে থাকেন। আজকে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যারা এই দরবারের ভক্ত রয়েছেন, এখানকার এই দরবারের পিসাব যারা রয়েছেন, তারা কিন্তু এই মাত্রই ঈদের যে জামাত রয়েছে, ঈদের জামাত শেষ করেছেন। আমরা সকাল 9টা থেকেই এখানে এই ঈদগাহ রয়েছে, ঈদগাহ আপনারা
বয়ানের মাধ্যমেই কিন্তু এই ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এইমাত্র নামাজ শেষ হয়েছে। নামাজ শেষে কিন্তু তারা খুতবা পাঠ করবেন, খুতবা শেষ করে তারা ঈদের যে খাওয়া দাওয়া রয়েছে সেই খাওয়া দাওয়া শেষ করার মাধ্যমেই কিন্তু আজকের এই এখানকার ঈদ শেষ হবে। এই ছিল শরীয়তপুর সুরেশ্বর দরবার শরীফ থেকে আমার কাছ থেকে ঈদ উদযাপনের সর্বশেষ তথ্য। রাজন, ধন্যবাদ আপনাকে। 16 বছর পর নিজ নিজ এলাকায় স্বতঃস্ফূর্ত ও ভয় শঙ্কাহীনভাবে এবার ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা। পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপনের সুযোগ পেয়ে উৎফুল্ল সবাই। কেন্দ্র থেকে তৃণমূল সবারই এক কথা, সহিংসতা নয়, দৃঢ় ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশ করতে চান তারা। এদিকে ঈদে জনসাধারণের নিরাপত্তা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে দলের পক্ষ থেকেও রয়েছে বেশ কিছু নির্দেশনা। চাঁদ রাতে বাড়িতে গেলাম, চাঁদ রাতে ওসি সাহেব ফোন করলো, আপনি বাড়িতে ঢুকছেন, হ্যাঁ এখনই আপনার স্থান চেঞ্জ করেন, নাহলে আপনাকে গ্রেপ্তার করা হবে। তো মনে আছে ভাই বোন বাচ্চাদেরকে ফেলে ওই রাত্রে পালিয়ে যেতে হয়েছিল। এই গল্প বিএনপির কেন্দ্রীয় এক নেতার। তবে 5ই আগস্টের পট পরিবর্তনের পর পাল্টে গেছে এমন শত শত রাজনৈতিক গল্প। দীর্ঘ বছর পর মুক্ত বাতাসে ঈদ উদযাপন করবেন পরিবার পরিজন ও এলাকাবাসীর সাথে। অনেক ঈদ অনেক সময় জেলখানায় কেটেছে। যখন জেলখানার বাইরে থাকতাম তখন পরিবারের সাথে ঈদ করা হতো না। কেন্দ্র থেকে তৃণমূল, বিএনপির এমন অসংখ্য নেতাকর্মী রয়েছেন যারা আওয়ামী দুঃশাসনের রোশনালে পড়ে ঈদ তো দূরে থাক, কোনো উৎসবই ছিল না তাদের জীবনে। আমাদের নেতাকর্মী 35%ই জেলের মধ্যে ছিল, আপনার 50% মধ্যে পলাতক ছিল। আমরা সবচেয়ে নির্যাতিত। স্বৈরাচার মুক্ত পরিবেশে তাই এবারের ঈদ ভিন্ন মাত্রা নিয়ে এসেছে দলটির নেতাকর্মীদের মধ্যে। তো এবার নিঃসন্দেহে এবার ঈদ অনেক বেশি আনন্দের থাকবে, আমাদের জন্য উচ্ছ্বাসের থাকবে, মোটামুটি সারা বাংলাদেশ একটা হ্যাপিনেসের মধ্যেই থাকবে। ঈদ উৎসবের পাশাপাশি জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক বার্তাও রয়েছে দলটির। নিজ নিজ নির্বাচনী এলাকায় দলের নির্দেশনা পৌঁছে দিতে চান নেতাকর্মীরা। সবাই ঐক্যবদ্ধভাবে থেকে এই দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, এটাই হচ্ছে আমাদের কামনা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে অন্যতম বড় উৎসব ঈদ। এই উৎসব ঘিরে বিএনপি নেতারা দিতে চান স্বস্তি ও শান্তির বার্তা। যার যার আদর্শ থাকবে, যার যার মতভেদ থাকবে, মতানৈক্য হতে পারে, কিন্তু এটা খুব নমিনাল, অল্পতে। কিন্তু সবাই তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের চাওয়া পাওয়া, এই হিসাবটাকে আমরা প্রায়োরিটি দিব। ঈদ ঘিরে বিশেষ কোনো কর্মসূচি না থাকলেও 11 এপ্রিল ঢাকাসহ দেশের 4 নগরে একযোগে কনসার্টের আয়োজন করেছে বিএনপি। কালচারাল প্রোগ্রামগুলি নিয়ে আমাদের নিজের সক্রিয়তাকে তুলে ধরা, বাঙালির আমাদের বাংলাদেশি যে আমরাই যে সব পারি, এটার যে স্পিরিট, এটাকে নিয়ে কিন্তু সত্যিকার অর্থেই আমাদের তারেক রহমান সাহেব একটা ভালো জিনিস ভেবেছেন আর কি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে আধিপত্য নিয়ে 2 সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে আরও 2 জন। রাত 3:30টার দিকে নগরীর অ্যাক্সেস রোড এলাকায় 2 শীর্ষ সন্ত্রাসী সরওয়ার বাবলা ও ছোট সাজ্জাদের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। মধ্যরাতে একটি প্রাইভেট কারে শীর্ষ সন্ত্রাসী সরওয়ার বাবলার নেতৃত্বে 6 জন শাহ আমানত সেতু এলাকায় বালুমহলে আসে। সেখান থেকে ফেরার পথে আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী হাসান ও খুরশেদের নেতৃত্বে 4 থেকে 5টি বাইকে তাদের গুলি করতে করতে ধাওয়া করে। প্রাইভেট কারটি অ্যাক্সেস রোড এলাকায় পৌঁছালে 5 থেকে 6টি বাইকে করে আসা দুর্বৃত্তরা প্রাইভেট কারকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মানিক ও আবদুল্লাহ নামে 2 জনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী ও সরোয়ারের সহযোগী হৃদয় ঘটনার বর্ণনা দেন, জানান তাদের কাছে ছিল ভারী অস্ত্র। ওখানে গুলি করছে, ওনারা দূর শুনছি আমরা। উনি এখানে আসছিল, এখানে উনি কার ড্রাইভিং করেন, আর এখানে ওনারা কি বলে গুলি করে মেরে ফেলছে। মানে মানিক আর আবদুল্লাহ যে যারা মারছে তারা বিশ্বাসে আমরা তো জানি না কি জন্য মারছে এটা। আমরা বাবার বাইকে নিয়ে যাবো, আমরা ফুস মারার দরকার নাই, কোনো বিচারের দরকার নাই। ঘটনাস্থলের অদূরেই ছিল পুলিশের টহল গাড়ি। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন পুলিশের কেউ। আপনি যা দেখছেন আমি তাই দেখছি মেডিকেলে। চট্টগ্রামে চাঞ্চল্যকর 8 মার্ডার মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সহযোগী ছিলেন সরওয়ার বাবলা। সর্বশেষ 2024 সালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আরেক শীর্ষ সন্ত্রাসী পুলিশ পেটানোর হুমকি দেওয়া ছোট সাজ্জাদকে সম্প্রতি ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। টানা 9 দিনের ঈদের ছুটিতে ব্যাংকগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। নিয়মিত টহলের পাশাপাশি ব্যাংকের ভল্টের নিরাপত্তায় বিশেষ নজরদারি থাকবে বলেও নিশ্চিত করেছেন ব্যাংকাররা। নিজস্ব নিরাপত্তার পাশাপাশি পুলিশ ও যৌথ বাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে নিরাপত্তায়। 5 আগস্ট সরকার পতনের পর ভেঙে পড়ে আইন শৃঙ্খলা। 8 মাস পেরিয়ে গেলেও এখনও তা ফেরেনি আগের অবস্থায়। তাই ঈদের লম্বা ছুটিতে ব্যাংকের নিরাপত্তা নিয়ে চিন্তিত ব্যাংকাররা। জনগণের আমানত রক্ষায় এবার বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীর সংখ্যা। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও রাখা হচ্ছে নিবিড় যোগাযোগ। আমাদের তো সবসময় নিরাপত্তা মানে প্রহরীতে সেটা নিরাপত্তা নিশ্চিত করা, এবার সেটা করা হয়েছে এবং তাদের ছুটি মানে বাতিল করা হয়েছে। আমাদের অফিসারদেরকেও নিয়োজিত রাখা হয়েছে, তারা তো পিরিয়ডিক্যালি সেইটা এনশিওর করে যেন নিরাপত্তা ব্যবস্থাটা কার্যকর আছে কিনা। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেটা আছে, বিভিন্ন সংস্থা আছে, তাদেরকেও আমরা পত্র দিয়ে অনুরোধ করেছি। ব্যাংকাররা বলছেন ভল্ট ও এটিএম বুথ খুবই সুরক্ষিত, এগুলো নিয়ে তেমন শঙ্কা নেই। ব্যাংকের ভল্ট রুমটা কিন্তু কংক্রিট ঢালাই এবং প্লাস্টিক স্টিল শিট দিয়ে ওই রুমটা ঘেরাও করা হয়। ব্যাংকের একটা অ্যালার্ম সিস্টেম আছে, ভল্ট রুমে কেউ ঢুকলে ওই অ্যালার্মটা কিন্তু ওনার মোবাইলে যায়। এটিএম এর মেশিনটা কিন্তু ভাঙাও যায় না, পোড়াও যায় না, কাজেই ওই মেশিনের ভিতর টাকা রাখতে পারলে এটা ঠিক আছে। তবে ব্যাংকের শাখা ও এটিএম বুথের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ আছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। নিরাপত্তার ব্যাপারে এক চুলো ছাড় না, সবসময় সিকিউরিটি গার্ড থাকবে, সিসি ক্যামেরা তো সবসময় তাদের আছে। নিরাপত্তাটা যাতে নিশ্চিত করেই তারা তাদের এটিএম বুথগুলো পরিচালনা করে। ব্রাঞ্চগুলো প্রত্যেকে তার নিকটস্থ ব্যাংক ইয়েতে থানাতে এই তথ্য দেওয়া আছে। নিরাপত্তার পাশাপাশি দীর্ঘ ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। এখনও কেনাকাটার জন্য সরগরম রাজধানীর অনেক মার্কেট। এই মুহূর্তে পুরান ঢাকা টিকাটুলিতে রাজধানী মার্কেটে আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। বৃষ্টি, সকালের দিকে রাজধানী মার্কেটে ক্রেতাদের চাপ কেমন দেখছেন শেষ মুহূর্তে জানাবেন। অর্ঘ্য, আমি রাজধানী সুপার মার্কেটে আছি। এই মার্কেটটি কালকে সারা রাত পর্যন্ত খোলা ছিল, রাত পর্যন্ত চাঙ্গা ছিল। বিক্রেতা যারা আছেন তারা কিন্তু ভোর রাতে সেহেরি করে এখান থেকে তারা বিদায় নিয়েছেন। এখন তারা এসেছেন, আস্তে আস্তে সব দোকানপাটগুলো খোলা হচ্ছে। একটু যদি দেখাই আপনাকে এখানকার অবস্থা, যে এই জায়গাটা কিন্তু নামকরা একটা মার্কেট। এখানে আপনি নিম্ন, মধ্য এবং উচ্চবিত্তের সবাই কিন্তু কেনাকাটা করতে আসে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে তারা জিনিসগুলো তুলেছেন, জামাগুলো, বিশেষ করে মেয়েদের জিনিস, সেগুলো কিন্তু দেখতে পছন্দ করছেন ক্রেতারা কিন্তু বারবার করে তারা যে শেষ সময়টুকু, যারা অনেক সময় আসেননি আগে থেকে কিছুটা দাম কমার অপেক্ষায় অথবা নিজেদের ব্যস্ততায়, সেই জায়গা থেকে কিন্তু এখন এই কাল রাত থেকে কিন্তু শুরু হয়েছে। আজ চাঁদ রাত পর্যন্ত ঈদ বাজার চলবে। কেনাকাটা তো দেখতেই পাচ্ছেন কেমন জমজমাট হচ্ছে। সব বয়সী নারী, শিশু, পুরুষ সবাই কিন্তু আসছেন কেনাকাটা করতে। শেষ সময় একটা কিছু না হলে ঈদের আকর্ষণ কিন্তু থাকে না, ঈদের আনন্দটা থাকে না। সেই জায়গা থেকে কিন্তু ঈদের আনন্দকে ভাগাভাগি করতে হলে নতুন পোশাক কিন্তু মানুষকে পরতেই হয়। তো এখানে কিন্তু আপনি কম দাম থেকে একদম রিজনেবল প্রাইস যেটাকে বলে, সেটা থেকে শুরু করে আপনি একদম হাই প্রাইসের জিনিসও এখানে আপনি পাবেন। সেটা হচ্ছে যে আপনার পছন্দ এবং আপনার সামর্থ্য অনুযায়ী এখান থেকে ফিরে যাওয়ার কোনো উপায় নেই, এমনটাই বলছে বিক্রেতা। যার যেমন সামর্থ্য সে অনুযায়ী কিন্তু তাদের পছন্দের জিনিস বের করে দেওয়া হয়, কোনো ক্রেতাই এখান থেকে ফিরে যায় না। আর যদি একটু জুয়েলার্সের দোকানের কথা বলি, আমি যেহেতু মার্কেটটি 10টা নাগাদ খুলেছে, প্রথম দিকে আসতে কয়েকটি জুয়েলারির দোকান খোলা ছিল, সেগুলোতেও কিন্তু মানুষজনের ভিড়। আমরা কিছু ক্রেতাদেরকে মার্কেটের বাইরে অপেক্ষা করতেও দেখেছি যে মার্কেট খুলবে বা তাদের পছন্দের দোকানটা খুলবে, তারপর তারা এখান থেকে কেনাকাটা করবে। সব মিলিয়ে কিন্তু রাজধানীতে যে বড় বড় সুপার শপগুলো আছে, মলগুলো আছে, সেখান থেকে কিন্তু কোনো অংশে এখানকার যে জামা কাপড়গুলো আছে, কালেকশনগুলো আছে, কোনো অংশে কিন্তু কম না। ক্রেতারা আমাদেরকে তাই জানাচ্ছেন। তফাৎ শুধু হচ্ছে যে শপিং মলগুলোতে ভাড়া দিতে হয় বেশি, যার কারণে জিনিসপত্রের দাম বেশি পড়ে। আর এখানে যেহেতু তাদের একটু কম পরিমাণ ভাড়া দিতে হয়, তাই ক্রেতাদের দাম অনুযায়ী, সাধ্য অনুযায়ী তারা কিন্তু নিতে পারে। যেমনটা জানাছিলাম যে ঈদ আগামীকালকে, সবকিছু ঠিকঠাক থাকলে যারা এখনো ঢাকা ছাড়েনি তারাও শপিং শেষ করে ঢাকা ছাড়ার উদ্দেশ্যেও কিন্তু অনেকজন এখন পর্যন্ত কেনাকাটা করছে রাজধানীর বিভিন্ন মার্কেটগুলোতে। অর্ঘ্য, আমার কাছে এই ছিল কেনাকাটা নিয়ে।
বেশি ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলের সখীপুরের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুসলমানদের নিয়ে কটূক্তি করায় শঙ্কর সাহা নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বিক্ষুব্ধ মুসল্লিরা। শনিবার রাতে উপজেলার বরচাউনা এলাকার এই ভাঙচুরের ঘটনা ঘটে। তবে শঙ্কর সাহার দাবি তার ফেসবুক আইডি হ্যাক করে কেউ এই কটূক্তি করেছে। এ নিয়ে তিনি রাতেই সখীপুর থানায় একটি জিডি করেছেন। স্থানীয়রা জানায় সন্ধ্যা 7:30টার দিকে শঙ্কর সাহার ফেসবুক আইডি থেকে মুসলমানদের কটূক্তি করে একটি পোস্ট দেওয়া হয়। এরপর এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে রাতে স্থানীয় বিক্ষুব্ধ মুসল্লিরা শঙ্কর সাহার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত সৈকত নগরী কক্সবাজার। এরই মধ্যে 5.5 শতাধিক হোটেল মোটেলের 70% বেশি কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। টানা ছুটির দিনগুলোতে লাখো পর্যটক সমাগমের আশা তাদের। এদিকে পর্যটকের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ সহ প্রশাসনের সংশ্লিষ্টরা। পাহাড়, নদী ও অবিচ্ছিন্ন বিস্তৃত বালিয়াড়ির সৈকতের অপার নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই কক্সবাজার ছুটে আসেন হাজারো পর্যটক। আর টানা ছুটির দিনগুলোতে সমুদ্র সৈকত সহ বিনোদন কেন্দ্রগুলো মুখরিত থাকে পর্যটকদের পদচারণায়। উৎসবের নগরীতে রূপ নেয় পুরো শহর। পর্যটকদের বরণে চলছে প্রস্তুতি। সাগর পাড়ের শামুক, ঝিনুক, আচার, শুটকির দোকানগুলোতে বেড়েছে ব্যস্ততা। সামনে ঈদ উল ফিতর, আশা করতেছি অনেক লোকারণ্য হবে ইনশাআল্লাহ। পর্যটকরা আসবে এবং আমাদের সৌন্দর্যের শামুক, ঝিনুকের জিনিস এগুলো কেনাকাটা করবে। বুকিং হয়ে গেছে শহরের 5 শতাধিক হোটেল, গেস্ট হাউস, রিসোর্ট ও কটেজের অধিকাংশ কক্ষ। ঈদের ছুটিতে 7 থেকে 8 লাখ পর্যটকের সমাগমের আশা ব্যবসায়ীদের। 40% হোটেল বুকিং হয়েছে। আমরা আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে, দোয়া মোসাজ থেকে শুরু করে রং এবং সার্বিক যে কাজগুলো রয়েছে এগুলো প্রায় সম্পন্ন হয়েছে। প্রতিদিন 1 থেকে 2 লাখ পর্যটক কক্সবাজারে আসবে। পর্যটকদের জন্য আমরা কিন্তু স্পেশাল ডিসকাউন্টেরও কিন্তু কিছু রেখেছি কিন্তু এই ঈদের ইয়াতেও, এবং সাথে কিন্তু বাফেট লাঞ্চ, ডিনার আমরা আরো সিক্রেট কিছু রেখেছি, যেটা টুরিস্টরা এসে কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু একটু সারপ্রাইজ হবেন। এদিকে পর্যটকের নিরাপত্তায় সার্বিক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। কোনো দুর্ঘটনার শিকার না হয় সেই জন্য আমরা পর্যাপ্ত ট্রেনিং চালিয়েছে আমাদের অফিস থেকে, আমরা এগুলো নিয়েছি বা চলতেছে, আর আগামীতে আরও চলবে। 3 স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি পুরো বিচ এরিয়াতে। একটা ফুট পেট্রোলিং থাকবে, মোটর বাইক টিম থাকবে এবং আমাদের গোয়েন্দা নজরদারি টিম থাকবে। 9 দিনের ঈদ ছুটির শুরুতে পর্যটকের চাপ না থাকলেও 1 এপ্রিল থেকে 5 এপ্রিল পর্যন্ত পর্যটকের ভিড় বাড়বে বলে আশা করা হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে মিল রেখে বিভিন্ন দেশে ভিন্নভাবে উদযাপন করা হয় ঈদ। আর এই ঈদের খুশিকে দ্বিগুণ করে দেয় সুস্বাদু সব খাবার। তবে বাড়িতে ক্লেচা রান্না করে ঈদ উল ফিতরের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে ইরাকি পরিবারগুলি। ক্লেচা নামের একটি ঐতিহ্যবাহী খাবার ইরাকে খুব প্রচলিত, যা না থাকলে ইরাকিদের কোনো অনুষ্ঠানই পূর্ণতা পায় না। ক্লেচা মূলত এক ধরনের কুকি, যা বাদাম, খেজুর এবং গুলকন্দন দিয়ে বানানো হয়। ক্লেচা মূলত খেজুরের পেস্ট্রি। পরিবারের সব সদস্যরা মিলে এটি তৈরি করে। এই প্রথাটি ইরাকের সমৃদ্ধ রন্ধন সম্পর্কীয় ঐতিহ্যকে তুলে ধরে সবসময়। ক্লেচা ছাড়া আমাদের ঈদ হয় না, কারণ ক্লেচা ঈদের আনন্দ এবং সুবাসের প্রতীক। ক্লেচার গন্ধই প্রকৃত ঈদের গন্ধ। ঘরের তৈরি ময়দা এবং খেজুরের সুগন্ধযুক্ত এই ক্লেচা তৈরি হয় ইরাকে। প্রতি বছর আনন্দ এবং ঐতিহ্যের সাথে যে কোনো উপলক্ষেই এই মিষ্টান্ন তৈরি করা হয়। আমরা এটি ময়দা দিয়ে তৈরি করি। অন্যান্য জায়গায় যেখানে বেশিরভাগ সুজি ব্যবহার করা হয়, জর্ডান এবং ফিলিস্তিনিরা সুজি ব্যবহার করে, কিন্তু আমাদের ক্লেচা সবসময় ময়দা দিয়ে তৈরি করা হয়। ক্লেচা তৈরির মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই সাংস্কৃতিক রীতিনীতি সংরক্ষণ করে আসছে ইরাকের পরিবারগুলো। মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রাচীন মিষ্টিগুলোর মধ্যে ক্লেচা একটি। রেসিপিতে ভিন্নতা রয়েছে, যা বিভিন্ন দেশের ঐতিহ্যকে প্রতিফলিত করে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে। দেশটির সামরিক বাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ১,৬৪৪ জনের। থাইল্যান্ডের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। নিখোঁজ এখনও ৮৩ জন। গেল শুক্রবারে এই ভূমিকম্পে হতাহত হয়েছে ৩,৪০০ জনের বেশি। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। ভারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে লোকজন খালি হাতে উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছে। শনিবার ব্যাংককে ধসে পড়া ৩৩ তলা ভবনের নিচে স্থানটিতে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। বিবিসি জানিয়েছে, মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকে এখনও উদ্ধার কাজ সম্ভব হয়নি। ধ্বংসাবশেষের নিচে প্রায় অর্ধশত মানুষ আটকা পড়ে আছেন। স্থানীয় কর্তৃপক্ষকে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যেতে এবং যে কোনো জরুরি প্রয়োজনে সাড়া দেওয়ার নির্দেশ দিয়েছেন মিয়ানমারের জান্তা সরকার প্রধান এবং জেনারেল মিং অং হুইলাং। প্রতিবারের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে পবিত্র তিলাওয়াতে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজমানে উম্মুল মোমেনিন উমেন অ্যাসোসিয়েশন হল রুমে এই বর্ণাঢ্য আয়োজনে ৩ ক্যাটাগরি থেকে ৯ জনকে সেরা প্রতিযোগী নির্বাচিত করা হয়েছে। ইউএই প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার জানান, পবিত্র রমজান মাসে সংযুক্ত আরব আমিরাতে তিলাওয়াতে কোরআন প্রতিযোগিতা যেন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে মহান পবিত্র ধর্মীয় গ্রন্থ প্রসঙ্গে আলোর বার্তা ছড়িয়ে দেয়। এবারও ৩ শতাধিক প্রবাসী শিক্ষার্থী এই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গ্র্যান্ড ফাইনালে ৩ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন মোট ৯ জন। হিফজুল কোরআন থেকে তিলাওয়াতে প্রথম হয়েছেন নাহিজা নাওফা, দ্বিতীয় হয়েছেন আব্দুল কাইয়ুম, তৃতীয় হয়েছেন ফাতেমা তাবাসসুম সামিহা। জুনিয়র গ্রুপ থেকে প্রথম হয়েছেন আয়েশা আকরাম, দ্বিতীয় উম্মে সাউদা, তৃতীয় জাহরা মোবারক। সিনিয়র গ্রুপ থেকে প্রথম হয়েছেন রায়ান মোহাম্মদ, দ্বিতীয় আবদুল্লাহ আল নোমান, তৃতীয় মিনহাজুল ইসলাম মোরশেদ। অনুষ্ঠানে হিফজুল কোরআন ফ্যামিলি হিসেবে পুরস্কৃত করা হয় ইসলামী চিন্তাবিদ মীর কামাল পরিবারকে। আরবি আজকে প্রতিযোগিতাতে আমি ফার্স্ট প্লেস পেলাম, আলহামদুলিল্লাহ। আমি হিফজ গ্রুপে ফার্স্ট হয়েছি, আমার অনেক ভালো লাগছে। আমরা রমজানের মাস ব্যাপী কোরআনের প্রতিযোগিতা করার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করতে চাই। বাচ্চারা অংশগ্রহণ করছে এবং তার মা বাবারা সহযোগিতা করছে। এই কোরআনের যে প্রতিযোগিতার সমাপনী দিবসে এসে আমার অত্যন্ত ভালো লাগলো। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।